প্রতিদিন আমার নাম্বার থেকে, আমার একটা নাম্বার আছে এখনো আপনারা পাবেন সাংবাদিকদের কাছে, প্রতিদিন আমি আমার নাম্বার থেকে আমি কর্মসূচিগুলো পাঠিয়েছিলাম এবং এই কর্মসূচিগুলো প্রতিদিন প্রেস রিলিজগুলো পাঠানো। এরপরে যখন ইন্টারনেট আবার আসে তখন আপনাদের মনে থাকার কথা 25-26 তারিখের দিকে, 24 তারিখের দিকে ইন্টারনেট তখন আসে। তখন আমরা শুনতে পাই আমাদের সমন্বয়কদের একটা গ্রুপ বলতেছিল এখন আর এই আন্দোলন দরকার না, এখন আমরা ক্যাম্পাস খোলা আন্দোলন করব। তো এত রক্ত দেওয়ার পরে 19 তারিখের পর থেকে 23 তারিখ পর্যন্ত তো একটা গণহত্যা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের ভাই বোনদেরকে শহীদ করছে, প্রত্যেকটা জায়গায় শত শত আমাদের ভাই বোন শহীদ হয়েছে, হাজার হাজার আমাদের ভাই বোন পঙ্গু হয়েছে। এই অবস্থায় যদি আমরা ক্যাম্পাস খোলা আন্দোলন করি জাতিকে আমাদের ক্ষমা করবে? তখন আমরা সুস্পষ্ট বলছিলাম এখন আর কোনো ক্যাম্পাস খোলা আন্দোলন না, এখন হাসিনা পতন আন্দোলন, আর পিছনে আসার কোনো সুযোগ নাই। তো সে আলোকে তখন আমরা বলেছিলাম এবং প্রথম সারি সমন্বয়ক যারা আছে তখন তাদের সাথে আমরা যোগাযোগ করলাম। পাশাপাশি সেকেন্ড লেয়ারে যারা সমন্বয়ক আছে তাদেরকে সেফ উমেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা, একই সাথে থার্ড লেয়ারও প্রস্তুত করা। আমাদের প্ল্যান ছিল যদি সেকেন্ড লেয়ারের সমন্বয়করা যদি বিট্রাই করে, তারা যে বলে যাচ্ছে আন্দোলন করবো, তাহলে আমরা থার্ড লেয়ার দিয়ে আমরা আন্দোলন চালাবো, কিন্তু আমরা আর পিছনে আসবো না। হাসিনা যতক্ষণ পতন হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন, এই লড়াই চলবেই। এবং সে আলোকে আমরা এই আন্দোলনটাকে যেন আরো গতিশীল করা যায়, বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক যারা অংশীজন আছে, সিভিল সোসাইটি, সাংবাদিক, তাদের সাথেও আমরা আমাদের জায়গা থেকে কমিউনিকেশন করছিলাম। এবং আপনারা জানেন 25শে জুলাই 24শে জুলাই মূলত হচ্ছে নাহিদ ওকে হচ্ছে গণস্বাস্থ্য ভর্তি করানো হয়, আসিফ মাহমুদ সহ। তখন তাদের সাথে লম্বা আলাপ হয় এই পুরো সময় জুড়ে আন্দোলন কিভাবে কোঅর্ডিনেট হয়েছে আমি তাদেরকে বিস্তারিত জানাই। এবং 25 তারিখ যখন গণস্বাস্থ্য ছিল সেই সময়ে যখন হাসপাতাল অবস্থা ছিল, হাসপাতাল তাদেরকে পুরোটা ঘেরে ফেলে, ওইখানে আর কোনোভাবে কমিউনিকেশন করা যাচ্ছিল না, কেউ যেতে পারতেছিল না। তখন সেকেন্ড লেয়ারে যে সমন্বয়ক যারা ছিল আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, তাদের সাথে রেগুলার যোগাযোগ করা। এবং ওই সময়ে যখন নাহিদ আসিফদেরকে আবার ধরে নিয়ে যাওয়া হয়, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, তখন আব্দুল হান্নান মাসুদ, এরপর হচ্ছে মাহিন সরকার, রিফাত রশিদ, ওরা হচ্ছে তখন একটা প্রেস কনফারেন্স করার কথা ছিল হাসপাতালে, এবং সে অনুযায়ী কোয়েত মন্ত্রীর হাসপাতালে যায়। কোয়েত মন্ত্রীর হাসপাতালে যাওয়ার পর তাদেরকে পুরো ঘিরে ফেলে ওই সময় ওইখানে। ইতিমধ্যে আমাদের ফার্স্ট লেয়ার সমন্বয়দেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়, সেকেন্ড লেয়ার তাদেরকেও ঘিরে ফেলে। তো তাদেরকে যদি এই অবস্থায় অ্যারেস্ট করে ফেলে তখন তো আন্দোলন চালানো অনেক কঠিন। তখন ওই সময়ে তাদেরকে কোয়েত মন্ত্রীর হাসপাতাল থেকে বের করে নিয়ে আসার জন্য, এটা বিশাল একটা গল্প। তখন ইন্টারনেট ছিল না, জাস্ট হচ্ছে ওয়াইফাই আছে, ওয়াইফাই যোগাযোগ করা যাচ্ছে, অ্যাম্বুলেন্স করে তাদেরকে ওইখান থেকে নিয়ে আসার পরে তাদেরকে ওই সময়ে সেফ হোমে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকে আমাদেরকে হেল্প করছে। বিভিন্ন জায়গা থেকে পরামর্শ আসে, প্রথমে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা ছিল, ওখানে আমরা নিয়ে যাই না, অন্য জায়গায় যাওয়া। এক্ষেত্রে আমাদের হুমা খান আমাদেরকে অনেক হেল্প করেছিল। পরবর্তীতে তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া, ওইখান থেকে পরবর্তীতে পুরো আন্দোলন কোঅর্ডিনেট করা, মানে এটা বিশাল একটা গল্প আর কি। তো সব মিলিয়ে পুরো আন্দোলনের যদি কথা বলি, প্রত্যেকটা সেকেন্ড নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাদের কাজ করার সুযোগ দিয়েছে। এখানে আমাদের শহীদরা যেভাবে তাদের জীবনকে উৎসর্গ করেছে এবং মুক্তিকামী ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, এবং পরবর্তীতে শেষের দিকে যেভাবে সকল রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো এখানে এঙ্গেজ হয়েছে, সবার সম্মিলিত স্যাক্রিফাইস এবং সবার অবদানের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এখানে হাজারো গল্প আছে, হাজারো স্মৃতি আছে। তো এই স্মৃতিগুলো আমি মনে করি আমাদের বারবার বলা দরকার, শহীদদের স্মৃতিগুলো আমাদের বারবার বলা দরকার, এবং এই স্মৃতি বারবার আমাদের লিখে যাওয়া দরকার পরবর্তী প্রজন্মের জন্য। কারণ আজকে জুলাই বিপ্লবের আজকে 1.5 বছর হতে চলছে, জুলাইয়ের স্মৃতিগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছি, এবং এটা ভুলিয়ে দেওয়ার জন্য বিভিন্ন প্রজেক্ট আজকে সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে তারা কাজ করতেছে। বিভিন্ন প্রজেক্ট এখানে যারা আছে, যারা মুজিববাদী যারা আছে এবং শাহবাগী যারা আছে, তারা বিভিন্নভাবে কাজ করতেছে। সে কারণে আমাদের এই জুলাইকে, এই জেনারেশনে আমরা যারা আছি, এই জুলাইকে আমাদেরকে জাগরুক রাখতে হবে। তো পরবর্তীতে যখন 30শে জুলাই আমার সবচেয়ে কঠিন সময় ছিল, যেদিন 28শে জুলাই আপনারা জানেন, সেদিন আন্দোলন স্থগিত করে দেওয়া হয় ডিবি কার্যালয় থেকে। 6 সমন্বয়ক আন্দোলন স্থগিত করে দিয়েছিল, আপনার কি মনে আছে? যখন আন্দোলন স্থগিত করে দিয়েছিল, সেই আন্দোলন স্থগিত করে দেওয়ার পর আন্দোলনটাকে কন্টিনিউ করা, সেটা ছিল সবচেয়ে টাফ সিচুয়েশন। এবং ওই সময়ে একই সাথে বড় বড় ক্যাম্পাসগুলোতে, যদি বলি হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা গ্রুপ, তারা বলতেছে না, এতদিন ধরে যা হয়েছে তার সাথে আমরা ছিলাম, এখন যা হচ্ছে তার সাথে আমরা নাই, ঠিক আছে, এইভাবে বলতেছিল। এরপর হলো আপনার ঢাকা কলেজের একটা গ্রুপ, খুলনা, বিভিন্ন জায়গায় তখন আন্দোলনের বিভিন্ন গ্রুপ ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছিল, তারা বলতেছিল না, এখন আন্দোলন আমরা নাই। তারা আন্দোলনকে কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি তারা বিলুপ্ত করে দিচ্ছিল, তারা আন্দোলন করতেছিল। তখন পাল্টা কমিটি দেওয়া এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া, সেটা ছিল সবচেয়ে টাফ সিচুয়েশন। এবং 28শে জুলাই যখন কর্মসূচি বন্ধ করে দিয়েছিল,
তখন পরবর্তী দিন আমরা সিদ্ধান্ত দিয়েছিলাম 29শে জুলাই আমরা সমাবেশ করব, আমরা প্রতিবাদ করব, বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলাম। সেদিন রাস্তায় নামানো সবচেয়ে কঠিন সিচুয়েশন ছিল, কারণ সবাই এক ধরনের আতঙ্কিত হয়ে গিয়েছিল। হাসিনার যে গণহত্যা 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত, এরপর একটু যে স্থিমত অবস্থা, এর মধ্যে মোটামুটি একটু সবাই মেনে নিয়েছিল যে হচ্ছে এখন